হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আর আমার সম্মানীয় শিক্ষকবৃন্দ, আমার ইউটিউব চ্যানেল আশিস ক্রিয়েশন 91-এ আপনাদের সবার সুস্বাগতম। আজকে আমরা যে পাঠটা পড়ব সেটা হলো সমাজ বিচিত্রা ভাগ 2 পাঠ্যপুস্তকের তৃতীয় পাঠ, ভারতের কৃষি ও উদ্যোগ। এছাড়াও আমি পার্ট 1 আর পার্ট 2 এর নোটটা অলরেডি কভার করে নিয়েছি। যদি আপনাদের দেখতে হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করে রাখবেন। তারপর অনুশীলনী 1, প্রথম প্রশ্ন কি দিয়েছে? ভারতের কৃষি ঋতু কতগুলো ও কি কি? উত্তর কি হবে? ভারতবর্ষে মোট 3টি কৃষি ঋতু আছে: খরিফ ঋতু, রবি ঋতু ও জায়েদ ঋতু। খরিফ শস্য কখন হয়? জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বৃষ্টিবহুল সময়ে হওয়া ঋতু চাষকে আমরা খরিফ চাষ বলে থাকি। তারপর রবি শস্য। রবি শস্য কখন হয়? রবি শস্য সাধারণত শীতের দিন অর্থাৎ নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত হয়। তারপর জায়েদ ঋতু। জায়েদ ঋতু কখন থেকে হয়? জায়েদ ঋতু মার্চ থেকে জুন পর্যন্ত সময়কালে হয়ে থাকে। তারপরের প্রশ্ন, ভারতের কোন কোন রাজ্যে কি কি রোপণ শস্যের চাষ করা হয়? তো রোপণ বা বাগিচা শস্যের কয়েকটি উদাহরণ আমি দিয়েছি, যেমন চা। চা কোন কোন রাজ্যে হয়? অসম, পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু, এই 4টি রাজ্যেতে চায়ের চাষ হয়ে থাকে। তারপর রবার। রবার কোথায় চাষ হয়? কেরালা ও ত্রিপুরাতে রবারের চাষ হয়ে থাকে। তারপর কফি ও কোকো কোথায় কোথায় হয়? কেরালা, কর্ণাটকা আর তামিলনাড়ু। তারপর গ নম্বর প্রশ্ন, জুম চাষ কি? যে ধরনের কৃষিতে প্রথমে জঙ্গল কেটে বা পুড়িয়ে জমি পরিষ্কার করে কয়েক বছর শস্য চাষ করা হয়, তারপর মাটির উর্বরতা কমে গেলে সেই জমি ছেড়ে নতুন জমিতে চলে যাওয়া হয়, তাকে জুম চাষ বলে। অর্থাৎ এ ধরনের চাষে কি হয়, পাহাড়ের বুকে জঙ্গল কেটে বা পুড়িয়ে সেখানে শস্য চাষ করা হয়। ঠিক আছে? এই পদ্ধতিটি উত্তর পূর্ব ভারতের যেমন অসম, মেঘালয় ইত্যাদি রাজ্যে দেখা যায়। ঠিক আছে? কারণ এইসব রাজ্যে পাহাড়ের সংখ্যাটা বেশি, সমতল ভূমির অভাব থাকে। তার জন্য এখানের লোকেরা পাহাড়ের বুকে জঙ্গল কেটে বা পুড়িয়ে জুম চাষ করে থাকে। তারপর কি? মিশ্র কৃষি বলতে কি বুঝো? যে পদ্ধতিতে একসঙ্গে শস্য চাষ ও খামারি পশুপালন, গরু, মহিষ, মুরগি ইত্যাদি একই ক্ষেতে বা ক্ষেতের পাশে জমিতে করা হয়, তাকে মিশ্র কৃষি বলে থাকে। তো এই ধরনের কৃষি আমরা কোথায় দেখতে পাই? আমাদের বেশিরভাগ গ্রামাঞ্চলে এই ধরনের কৃষি দেখতে পাই, যেখানে একদিকে মাঠের মধ্যে শস্য চাষ হয় এবং অন্যদিকে মাঠের পাশেই পশুপালন, গরু, মহিষ, মুরগি ইত্যাদি পালন করা হয়। এতে কি লাভ হয়? এতে শস্যের খড় খুঁড়া দিয়ে পশুর খাদ্য যোগানো হয় এবং পশুপালনের মাধ্যমে সার, দুধ, মাংস ইত্যাদি পাওয়া যায়। 9 নম্বর প্রশ্ন, ট্রাক ফার্মিং কি? এই পদ্ধতিতে সাধারণত কিসের চাষ করা হয়? উত্তর কি হবে? নগরের বাজারে তাড়াতাড়ি সবজি, ফল বা ফুল পৌঁছাতে হলে যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে ট্রাক ফার্মিং বলে। মানে কি, অনেক ধরনের সবজি আছে বা সাধারণত ফুল কি হয়, একদিনেই নষ্ট হয়ে যায়। তার জন্য কি করা হয়, এইসব জিনিস মাঠের থেকে সোজাসুজি ট্রাকের মাধ্যমে বাজারে পৌঁছিয়ে দেওয়া হয় কয়েক ঘন্টার মধ্যে। এই ধরনের ফার্মিংকে আমরা ট্রাক ফার্মিং বলে থাকি। এখানে প্রায়শই ট্রাক, বাস ইত্যাদিতে যানবাহন ব্যবহার করে শস্য দ্রুত বাজারে পাঠানো হয়। এই পদ্ধতিতে সাধারণত শাকসবজি, ফল, ফুল এবং কিছু সুগন্ধি গাছ চাষ করা হয়। ঠিক আছে? তারপর প্রশ্ন, কৃষিকে কেন ভারতীয় অর্থনীতির মূল ভিত্তি বলা হয়? উত্তর কি হবে? ভারতের 2/3 লোকের জীবিকার মূল উৎস কি? কৃষি। অর্থাৎ ভারতবর্ষের যে জনসাধারণ আছে, এই জনসাধারণের 2/3 অর্থাৎ প্রায় প্রায় 70% লোক জীবিকার জন্য কৃষির উপর নির্ভরশীল। তারপর 2 নম্বর, দেশের গুড়ার শিল্প, ব্যবসা, খাদ্য শিল্প, পাট, কাপড়, চা, কফি, মশলা ইত্যাদি সবই কৃষি থেকে প্রাপ্ত কাঁচামালের উপর নির্ভরশীল। ঠিক আছে? তা ভারতের অনেক ধরনের ব্যবসা, যেমন কাপড়ের ব্যবসা, পাটের ব্যবসা, চার ব্যবসা, মশলার ব্যবসা, এইসবই কৃষি কিসের উপর নির্ভরশীল? কৃষি ক্ষেত্রে পাওয়া কাঁচামালের উপর নির্ভরশীল। তারপর কৃষি থেকে যে খাদ্য ও কাঁচামাল পাওয়া যায় তার উপর দেশের মূল অর্থনীতি, মজুরি ও বাণিজ্যের গতি নির্ভর করে। অর্থাৎ কি, এই পয়েন্টের মানে কি, যে আমাদের কৃষিক্ষেত্রে যে খাদ্য ও কাঁচামাল পাওয়া যায় সেগুলো আমাদের বাইরের দেশে রপ্তানি করা হয়। তার জন্য কি হয়, বাইরের দেশে
সাথে আমাদের অর্থনীতিটা এইসব জিনিসের উপরই নির্ভর করে থাকে। তাই কৃষিকে ভারতীয় অর্থনীতির মূল ভিত্তি বলা হয়। ঠিক আছে? তার জন্য ভারতকে কৃষি বলা হয়, কৃষি প্রধান দেশ বলা হয়। ঠিক আছে? এটা আরেকটা ইম্পর্টেন্ট নোট করার জিনিস। তো এখানে আমি ৩টা পয়েন্ট দিয়েছি ৩ মার্কের জন্য। যদি তোমাদের পরীক্ষার খাতায় ২ মার্ক থাকে তাহলে তোমাদের ২টো পয়েন্ট লিখলেই হয়ে যাবে। তারপর আমাদের ৩ নম্বর প্রশ্ন, আমাদের দেশের কৃষি ঋতুগুলোতে কী কী শস্যের চাষ করা হয় তা উদাহরণসহ লিখো। তো উত্তর কি হবে? আমাদের দেশের প্রধানত ৩টি ঋতু, খরিফ ঋতু, রবি ঋতু ও জায়েদ ঋতু। তো খরিফ ঋতুতে প্রধান শস্য কী কী হয়? ধান, জোয়ার, বাজরা, ভুট্টা, আউশ ধান, তুলা, পাট ও ডাল। এইসব শস্যের চাষ সাধারণত খরিফ ঋতু অর্থাৎ জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বৃষ্টির মরশুমে হয়ে থাকে। তো উদাহরণ হিসাবে আমরা কোন কোন রাজ্যতে আমরা এই চাষ পেয়ে থাকি? পশ্চিমবঙ্গ, আসাম, ছত্তিশগড়, উড়িষ্যায় ধান ও পাটের চাষ খরিফ মৌসুমে করা হয়। ঠিক আছে? তারপর রবি ঋতু। রবি ঋতু প্রধান শস্য কী কী? গম, যব, আলু, সরিষা, মসুর, মটর, সোয়াবিন ইত্যাদি। এই সব জিনিসের চাষ কোন কোন রাজ্যে হয়? পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের উত্তরাংশে গম এবং উত্তর ভারতে অনেক রাজ্যে আলু ও সরিষা রবি মৌসুমে চাষ করা হয়। তো রবি মৌসুম বলতে কোন সময়টাকে বোঝায়? আমাদের নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসটাকে বোঝায়। তারপর জায়েদ ঋতু। জায়েদ ঋতু বলতে আমাদের প্রধান শস্য কী কী? তরমুজ, করলা, শসা, কাঁচা ডাল ইত্যাদি মৌসুম ফল ও সবজি। অনেক নগরের আশেপাশের ক্ষেত্রে গ্রীষ্মের আগে সামান্য সময়ের জন্য এইসব জিনিসের চাষ। তারপর আমাদের ৪ নম্বর প্রশ্ন, ভারতে প্রচলিত কৃষি পদ্ধতি নিয়ে একটি টিকা লিখো। তো উত্তর কী হবে? ভারতে কৃষি পদ্ধতি বিভিন্ন অঞ্চলের জলবায়ু, মাটি আর মানুষের রীতি অনুযায়ী অনেক ধরনের হয়। কয়েকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো জুম বা স্থানান্তর কৃষি। পাহাড়ি জঙ্গলি অঞ্চলে যেমন অসম, মেঘালয়, মিজোরাম জঙ্গল কেটে বা পুড়িয়ে কয়েক বছর শস্য চাষ করা হয়। মাটি শুষ্ক হলে আবার নতুন জমিতে চলে যাওয়া হয়। তো এই ধরনের কৃষিতে সাধারণত পাহাড়ের গায়ে গাছ কেটে বা গাছ পুড়িয়ে ওইখানে আমাদের শস্য চাষ হয়, কারণ এইসব জায়গায় কি হয়, আমাদের সমতল ভূমির অভাব থাকে। তারপর মিশ্র কৃষি। মিশ্র কৃষি কথা করা হয় ফসল চাষের সাথে গরু, মহিষ, মুরগি পালন করা। একই জমি বা পাশের জমিতে একসঙ্গে শস্য ও পশুপালন চালিয়ে যাওয়াকে আমরা মিশ্র কৃষি বলে থাকি। তো মিশ্র কৃষি সাধারণত আমাদের গ্রামের ছোট ছোট ঘরের সাথে হয়ে থাকে, যেখানে কি হয়, একসাথে ঘরের মধ্যে গরু মহিষও পালন করা হয় আর ঘরের পাশের খালি জমিতে আমাদের ফসলেরও চাষ করা হয়। তারপর বাগিচা কৃষি বা রোপণ শস্য। বড় বাগানে একই ধরনের রোপণ শস্য যেমন চা, কফি, রবার, নারিকেল ইত্যাদি বাণিজ্যিকভাবে চাষ করা। অর্থাৎ এখানে কি করা হয়, বড় একটি বাগানে একই ধরনের শস্য বা গাছের চারা রোপণ করা হয়। ঠিক আছে? তারপর ট্রাক ফার্মিং। ট্রাক ফার্মিং কি? নগরের কাছে শাকসবজি, ফল, ফুল চাষ করে দ্রুত ট্রাক ইত্যাদির মাধ্যমে বাজারে পাঠিয়ে দেওয়া অর্থাৎ কি। এই বলে অনুশীলনী ১ শেষ। এখন অনুশীলনী ২। অনুশীলনী ২ এর প্রথম প্রশ্ন কি? গম ও আখের চাষের জন্য ভারতের কোন কোন রাজ্য বিখ্যাত? তো উত্তর কি হবে? উত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাব, হরিয়ানা এবং রাজস্থানের উত্তরের অংশ গম ও আখের চাষের জন্য ভারতের বিখ্যাত। তারপর যে কোনো দুইটি তৈলবীজ শস্যের নাম, তাহলে উত্তর কি হবে? সরিষা ও সূর্যমুখী। তৈলবীজ শস্য বলতে আমরা যেসব শস্য থেকে তেলের যোগান পাই তাকে আমরা তৈলবীজ শস্য বলে থাকি। তারপর বৃষ্টি ছায়া অঞ্চল কাকে বলে? উত্তর হবে পাহাড় বা পর্বতের উপরের দিকে বাতাস বর্ষণ দিয়ে যাওয়ার পর যে অঞ্চলে বৃষ্টি খুব কম হয় সেই অঞ্চলকে বৃষ্টি ছায়া অঞ্চল বলে। বৃষ্টি ছায়া অঞ্চলে মাটি ও আবহাওয়া অনেক শুষ্ক থাকে। ঠিক আছে? মানে পাহাড়ের উপরের জায়গায় যখন বৃষ্টি হয় তখন নিচের জায়গাতে সেই বৃষ্টিটা যায় না, পাহাড়ের গাছগাছালি সেটা শোষণ করে নেয়। আর এইসব নিচু জায়গাগুলোকে সাধারণত বৃষ্টি ছায়া অঞ্চল বলে থাকে। তারপর ঘ নম্বর প্রশ্ন কি? ভারতের কোন কোন অঞ্চলে কার্পাস তুলা চাষের জন্য বিখ্যাত? তো উত্তর কি হবে? মহারাষ্ট্র, গুজরাট, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও মধ্যপ্রদেশ। এই ৪-৫টা রাজ্যে আমাদের কার্পাস বা তুলার চাষ করা হয়। তারপর
যে কোনো দুই ধরনের মশলা জাতীয় শস্যের নাম লেখো। তো উত্তর কী হবে? মরিচ বা লাল মরিচ ও রসুন। এছাড়াও অনেক আছে, যেমন হলদি শস্য, আরও জিরা শস্য, এইসব অনেক আছে। তো আমরা এখানে যেহেতু দুইটা কথা বলেছে, তাহলে দুটাই দেব। তারপর সবুজ বিপ্লব বলতে কী বুঝো? সবুজ বিপ্লব বলতে বোঝায় গম, ধান প্রভৃতি খাদ্যশস্যের উৎপাদন হঠাৎ অনেক বেড়ে যাওয়ার সেই যুগকে, যখন উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক ও জলসেচের ব্যবহার বাড়িয়ে কৃষি আধুনিক করা হয়েছিল। ভারতে এই বিপ্লব 1960 দশকের থেকে শুরু হয়ে খাদ্যশস্যের উৎপাদন ও দেশের খাদ্য নিরাপত্তা অনেক বেড়ে যায়। ঠিক আছে? তো তারপর আমাদের অনুশীলনী 3। অনুশীলনী 3-এর প্রথম প্রশ্ন কি? 3টি হস্তশিল্পের নাম লিখো। তো এখানে শুধু হস্তশিল্পের নামগুলো দিয়ে দিলেই হয়ে যাবে। যেমন মৃৎশিল্প, তোমরা পাশের ছবিতে দেখতেই পাচ্ছ, মাটি দিয়ে জিনিস বানানোকে আমরা মৃৎশিল্প বলে থাকি। বস্ত্রশিল্প, যেখানে আমরা বস্ত্র বানিয়ে থাকি, যেমন এন্ডি, মুগার এইসবের বস্ত্র সাধারণত আমাদের আসাম রাজ্যে বেশি বানানো হয়, আর এর জন্য আমাদের আসাম রাজ্য অনেক বিখ্যাত। এছাড়া হলো বাঁশ বেতের উদ্যোগ, আর বাঁশ দিয়ে যখন আমরা কোনো জিনিস বানাই তখন সেটাকে বাঁশ বেতের উদ্যোগ বলে থাকি। তো এইসব জিনিসে আমাদের হাতের ব্যবহার হয়, তার জন্য এইগুলোকে হস্তশিল্প বলে থাকে। কোন সালে ভারতে প্রথম ইস্পাত কারখানা স্থাপন করা হয়েছিল? তো উত্তর কী হবে? ভারতের প্রথম বড় ইস্পাত কারখানা 1907 সালে ঝাড়খণ্ডের জামশেদপুরে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি হিসেবে স্থাপন করা হয়। তারপর গ নম্বর প্রশ্ন, ছোটনাগপুর অঞ্চলকে কেন ভারতের ভারী শিল্প অঞ্চল বলা হয়? তো উত্তর কী হবে? এই অঞ্চলে কয়লা, লোহা ও অন্যান্য খনিজ পদার্থ খুব বেশি পরিমাণে পাওয়া যায়, তাই লৌহ, ইস্পাত, নানা ভারী ধাতু বা যন্ত্রশিল্প এখানে অনেক গড়ে উঠেছে। এছাড়াও রেল ও পরিবহনের সুবিধা থাকার জন্য ছোটনাগপুর অঞ্চলকে ভারী শিল্পাঞ্চলও বলা হয়। ঠিক আছে? তারপর ভারী শিল্পাঞ্চল কোন কোন উদ্যোগের জন্য বিখ্যাত? তো উত্তর হবে পাটজাত সামগ্রী, বস্ত্রশিল্প, কাগজ শিল্প, ভারী যন্ত্রাংশ নির্মাণ কারখানা, রাসায়নিক শিল্প, ঔষধ শিল্প ও বৈদ্যুতিক সামগ্রী উৎপাদনের জন্য আমাদের হুগলি শিল্পাঞ্চল বিখ্যাত। তারপর মুম্বাই, পুনে শিল্পাঞ্চল অন্তর্গত স্থানসমূহের নাম লিখো। যেখানে শুধু শহরগুলোর নামই দিয়ে দিয়েছি, আর কিছু লাগবে না। মুম্বাই, পুনে, থানে, কল্যাণ, ভিলাসার ও পার্শ্ববর্তী ছোট শহরগুলোকে আমরা মুম্বাই, পুনে শিল্পাঞ্চলের অন্তর্গত বলে থাকি। ঠিক আছে? তারপর আমাদের 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রতিটি স্থানে শিল্পাঞ্চল গড়ে না ওঠার মূল কারণগুলো কী কী? ঠিক আছে? তো উত্তর কী হবে? সব জায়গায় প্রয়োজনীয় কাঁচামাল, জ্বালানি, জল ও সুষ্ঠু যোগাযোগ নেই, তাই শিল্প হরতাল হয়। আর লোকবসতি, শিক্ষিত শ্রমিক ও মূলধনের অভাব থাকলেও বড় শিল্প গড়ে ওঠে না। তাহলে এইসব কারণই হলো আমাদের ভারতের প্রতিটি স্থানে শিল্পাঞ্চল গড়ে ওঠে না। তারপর আমাদের 2 নম্বর প্রশ্ন, উদ্যোগগুলিকে কিসের ভিত্তিতে শ্রেণীবিভক্ত করা হয়েছে? শ্রেণীগুলি কী কী? তো উদ্যোগগুলোর শ্রেণীবিভাজন আমরা এখন জানব। তো উত্তর কী হবে? শিল্প বা উদ্যোগগুলোকে মূলত 3টি প্রধান ভিত্তির উপর নির্ভর করে শ্রেণীবিভক্ত করা হয়েছে। এই ভিত্তি এবং শ্রেণীগুলো হলো কী কী? প্রথম হলো আকারের ভিত্তি। আকারের ভিত্তিতে আমরা উদ্যোগগুলোকে 3টি ভাগে ভাগ করি, যেমন কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প এবং বৃহৎ শিল্প। কুটির শিল্প বলতে আমরা ঘরের ভিতর যে শিল্পটা গড়ে উঠেছে তাকে কুটির শিল্প বলে থাকি। ক্ষুদ্র শিল্প বলতে আমরা ছোট ধরনের ইন্ডাস্ট্রিকে বুঝাই, আর বৃহৎ শিল্প বলতে আমরা বড় ইন্ডাস্ট্রিকে বুঝাই, একদম সোজা। তারপর কাঁচামালের ভিত্তিতে আমরা সাধারণত আরও 3টা বিভাজন পেয়ে থাকি। সেটা হলো কৃষিভিত্তিক, খনিজভিত্তিক এবং বনজ ভিত্তিক। ঠিক আছে? তো নাম থেকেই বোঝা যাচ্ছে যে কৃষির উপর নির্ভর করে, যেমন মশলা, তারপর চায়ের যেগুলো জিনিস, চায়ের যে শিল্প, সেগুলো আমরা সাধারণত কৃষিভিত্তিক হয়ে থাকে। তারপর খনিজ ভিত্তিক বলতে আমরা এই লৌহ, ইস্পাত এইগুলোর কারখানাগুলোকে বুঝাই। আর বনজ ভিত্তিক বলতে আমরা সাধারণত ওষুধের কারখানাকে বুঝাই বা কাঠের কারখানাকে বুঝাই, যেখানে আমরা বনজ সম্পদ দিয়ে আমাদের শিল্পটা গড়ে ওঠে। এছাড়া হলো মালিকানার ভিত্তিতেও আমরা 3টা বিভাজন পেয়ে থাকি। সেগুলো কী কী? সরকারি ক্ষেত্র, বেসরকারি ক্ষেত্র এবং যৌথ ক্ষেত্রের শিল্প। ঠিক আছে? এখন সরকারি ক্ষেত্রের মধ্যে যেমন আমাদের আছে যেখানে আমাদের তেলের শোধনাগার গড়ে তোলা হয়, তেলের রপ্তানি করা হয়। এছাড়া বেসরকারি ক্ষেত্রে তো অনেকগুলো আমাদের উদ্যোগ আছে। আর যৌথ মধ্যে কি হয়? যেখানে বেসরকারি এবং সরকারি দুটোটা মিলেই একটা উদ্যোগের। তারপর 3 নম্বর,
একটি দেশে শিল্পায়নের প্রভাব ফেলার মতো উপাদানগুলো কী কী? তো উত্তর কী হবে? একটি দেশের শিল্পোন্নয়নের মূল নিম্নলিখিত তিনটি প্রধান উপাদানের উপর নির্ভর করে। ঠিক আছে? প্রথম হলো প্রাকৃতিক উপাদান। কী প্রাকৃতিক উপাদান? শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামালের সহজলভ্যতা, জলবায়ু ও জলশক্তির পর্যাপ্ত যোগান। ঠিক আছে? তো এইসব জিনিস থাকলে একটা জায়গায় শিল্পোন্নয়ন হতে বেশি সময় লাগে না। ঠিক আছে? কী কী লাগে? কাঁচামাল, জলবায়ু আর জল ও শক্তির পর্যাপ্ত যোগান। অর্থনৈতিক উপাদান: শিল্পস্থানের জন্য প্রয়োজনীয় মূলধন, টাকা পয়সা, দক্ষ ও সস্তা শ্রমিক এবং উন্নত পরিবহন ব্যবস্থা। অর্থাৎ এইসব জিনিস আমাদের অর্থনৈতিক দিকটাকে আমাদের ব্যাক করে। ঠিক আছে? তারপর বাজার ও সরকারি নীতি: উৎপাদিত পণ্য বিক্রির জন্য উপযুক্ত বাজার এবং সরকারের শিল্প অনুকূল নীতি ও সাহায্য। ঠিক আছে? তো এখানেই আমাদের আজকের ক্লাসটা শেষ। তোমাদের যদি চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 এর উত্তর জানতে হয় তাহলে আমি এখানে ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা এখানে গিয়ে দেখে নিতে পারো। আর আমার চ্যানেলটাকে ফলো করে রাখবে। আমি শীঘ্রই আসছি চতুর্থ পার্টের প্রশ্নোত্তরের সলিউশন নিয়ে। ঠিক আছে? ধন্যবাদ।